তাহলে আজকের স্ম্যাকডাউনে কি অফিসিয়ালি হয়ে গেছে আমাদের ওটিসি রোমান রেইন্স আর তার ওয়াইজ ম্যান পল হেমনের ব্রেকআপ? সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আর তাছাড়া আজকে স্ম্যাকডাউনে আর কি কি জিনিসপত্র হয়েছে রেসেলমেনিয়ার জন্য সেটা নিয়েও একটু আলোচনা হবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু সবার প্রথমে একটা দুঃখের খবর দিয়ে শুরু করা যাক। তো আজকের স্ম্যাকডাউনে এটা অফিসিয়াল হয়ে গেছে যে কেভিন ওয়েন্স আর র্যান্ডি অর্টনের যে রেসেলমেনিয়া ম্যাচটা ছিল ওই ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে। তার কারণ হচ্ছে কেভিন ওয়েন্স হয়ে গেছে ইনজিওর্ড, আর তাকে এখন 4 মাস ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতে হবে প্রায়। আর সেই ইনজুরিটা থেকে অনেক দিনই সাফার করছিল, আর এখন তার আর কি সার্জারি দরকার আছে। তো সেই কারণে এখন সে রেসেলমেনিয়া মিস করতে চলেছে। আর যেহেতু কেভিন ওয়েন্স রেসেলমেনিয়া মিস করতে চলেছে, তো র্যান্ডি অর্টন তো আর একা একা নিজের সাথে কম্পিট করতে পারবে না। তো কেভিন ওয়েন্স আর র্যান্ডি অর্টনের যে ম্যাচটা হওয়ার কথা ছিল, যেটা অফিসিয়ালও হয়ে গেছিলো, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো আজকে র্যান্ডি অর্টনের এন্ট্রেন্স দেখেও সেটা বোঝা যাচ্ছিলো যে র্যান্ডি অর্টন রেসপেক্ট করছে কেভিন ওয়েন্সকে। আর এই যে ইঞ্জুরিটা হয়েছে তার জন্য র্যান্ডি অর্টনেরও আর কি দুঃখ তো লাগছে যে সে রেসেলমেনিয়া মিস করছে। আর রেসেলমেনিয়া এমন একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটা ডাব্লিউডাব্লিউর কোনো সুপারস্টারই মিস করতে চাইবে না, কিন্তু এটা আনফর্চুনেট। আর কি করা যাবে, ইঞ্জুরির সামনে তো আর ইঞ্জুরি নিয়ে তো আর ম্যাচে কম্পিট করতে পারবে না। তো কেভিন ওয়েন্সের তো ইঞ্জুরিটা কোনো রকম কোনো ফেক না, কোনো স্টোরি লাইনের পার্ট না, এটা পুরো রিয়েল ইঞ্জুরি। কিন্তু এর ফলে এবার র্যান্ডি অর্টনের কী হবে? তো নিক অল্ডিস বলে যে র্যান্ডি অর্টনেরও রেসেলমেনিয়ায় আর কোনো ম্যাচ হবে না। আর এটা শোনার পরই র্যান্ডি অর্টন নিক অল্ডিসকে দিয়ে দেয় একটা RKO। তো এটা তো দিতই, কারণ দেখো কেভিন ওয়েন্সের না হয় ইঞ্জুরি হয়েছে, কিন্তু কেভিন ওয়েন্সের ইঞ্জুরির জন্য র্যান্ডি অর্টনের বেকার বেকার আমরা কেন রেসেলমেনিয়ায় কোনো ম্যাচ পাবো না? তো যা করেছে র্যান্ডি অর্টন একদম ঠিক করেছে। কিন্তু এবার অ্যাকচুয়ালি র্যান্ডি অর্টনের রেসেলমেনিয়ায় কী হবে? কারণ এতদিন তো দেখে মনে হচ্ছিল যে কেভিন ওয়েন্সই র্যান্ডি অর্টনের অপোনেন্ট, আর এখন যখন কেভিন ওয়েন্সই নেই তখন র্যান্ডি অর্টন সত্যি সত্যি রেসেলমেনিয়ায় করবেটা কি? এবার দেখো, আমার যতদূর মনে হচ্ছে এখানে দুটো জিনিস হতে পারে। এক, যেমন আমরা সেথ রলিন্স আর কোডি রোডসের ক্ষেত্রে দেখেছিলাম যে কোডি রোডস একবারে রেসেলমেনিয়ার দিন গিয়ে রিভিল হয়েছিল সেথ রলিন্সের অপোনেন্ট হিসেবে, তো ঠিক সেইভাবে র্যান্ডি অর্টনের একটা কোনো মিস্টিরিয়াস অপোনেন্ট এই বছরের ডিরেক্ট রেসেলমেনিয়ায় গিয়ে রিভিল হতে পারে। এবার সেটা কোনো রিটার্নিং সুপারস্টার হতে পারে, বা এমন কোনো সুপারস্টার হতে পারে যে কিনা ডাব্লিউডাব্লিউতে নতুন ডেবিউ করতে চলেছে অন্য কোনো কোম্পানি থেকে, বা কোনো লেজেন্ডেরও রিটার্ন হতে পারে। তারা হয়তো র্যান্ডি অর্টনকে ফেস করতে পারে অ্যাট রেসেলমেনিয়া। এবার গত ভিডিওতেই আমি তোমাদের রুসেভের কথা বলেছিলাম যে রুসেভও খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। তো এমনও হতে পারে যে হয়তো রুসেভই চলে এলো র্যান্ডি অর্টনের অপোনেন্ট হয়ে। কিন্তু আমি না এটা চাইছি না, কারণ দেখো যদি কেউ রিটার্ন করে বা কোনো এরকম ডেবিউ টেবিউ হয় না, তাহলে তারই রেসেলমেনিয়ায় জেতার চান্স বেশি থাকে। আর আমি চাই না যে রেসেলমেনিয়ায় র্যান্ডি অর্টন হারুক। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে র্যান্ডি অর্টন ভার্সেস নিক অল্ডিসেরই একটা ম্যাচ করিয়ে দিক ডাব্লিউডাব্লিউই। কারণ দেখো, নিক অল্ডিসকে যারা চেনো না তাদের বলে রাখি, নিক অল্ডিস কিন্তু অ্যাকচুয়ালি একটা রেসলার। যদিও ডাব্লিউডাব্লিউতে সে অ্যাজ আ ম্যানেজার কাজ করছে বা স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে একজন রেসলার। আর তার রেসলিং স্কিলও কিন্তু খুবই ভালো, সে TNA-তে চ্যাম্পিয়নও ছিল। তো যদি নিক অল্ডিস আর র্যান্ডি অর্টনেরও ম্যাচ হয়, সেটা কিন্তু কোনো খারাপ ম্যাচ হবে না যদি আমরা কেভিন ওয়েন্স আর র্যান্ডি অর্টনের ম্যাচের রিপ্লেসমেন্টে কোনো ম্যাচ চাইতো। আর সেক্ষেত্রে র্যান্ডি অর্টনের জেতার চান্সও বেশি থাকবে, অন্যান্য ম্যাচের তুলনায়। তো এটাও কোনো খারাপ অপশন হবে না। এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনের সাথে কী করে। কিন্তু হ্যাঁ, পথ তো খোলা আছে। যারা ভাবছে যে র্যান্ডি অর্টনের কোনো ম্যাচ হবে না রেসেলমেনিয়ায়, সেটা মেবি ভুল হতে পারে। র্যান্ডি অর্টন কোনো না কোনো ম্যাচে রেসেলমেনিয়ায় ঠিক কম্পিট করবে, আমার যতদূর মনে হচ্ছে। এছাড়া যদি নাওমি আর জেড কার্গিলের কথা বলা হয়, তো নাওমি আর জেড কার্গিলের ম্যাচও আমরা রেসেলমেনিয়ায় দেখতে চলেছি। আর এইটা রেসেলমেনিয়ায় প্রথমবারের জন্য হতে চলেছে যে কোনো ওমেন্সদের 1-on-1 ম্যাচ হবে উইথাউট এনি টাইটেল। এতদিন রেসেলমেনিয়ায় ওমেন্সদের মধ্যে যত 1-on-1 ম্যাচ হয়েছিল, প্রত্যেকটা ম্যাচই চ্যাম্পিয়নশিপের জন্য হয়েছিল। কিন্তু এই প্রথম রেসেলমেনিয়ার মতো স্টেজে কোনো ওমেন্সদের ম্যাচ হতে চলেছে 1-on-1, যেটা কিনা কোনো টাইটেল ছাড়া হতে চলেছে বা কোনো চ্যাম্পিয়নশিপ ছাড়া হতে চলেছে। তো নাওমি আর জেড কার্গিল একটা ইতিহাস তো বানাতে চলেইছে, আর দুজন ডিজার্ভও করে, তাদের স্টোরি লাইনটাও মোটামুটি চলছে। তো হ্যাঁ, এই ম্যাচটার জন্য আমি অন্তত এক্সাইটেড, আর আমি দেখতে চাইবো যে এই ম্যাচে আলটিমেটলি কী হয়। তো তোমাদের এই ম্যাচটা নিয়ে কী ধারণা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। এছাড়া আজকে আমরা স্ম্যাকডাউনে জেকব ফাটু আর ব্রন স্ট্রোম্যানের একটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ দেখেছিলাম। সত্যি কথা বলতে ম্যাচটা অসাধারণ ছিল। তারা যা যা ধ্বংস করতে পারতো সব করেছে। ইনরিং অ্যাকশন চলেছে, যত রাজ্যের ওয়েপন ছিল সব ব্যবহার করেছে, ট্র্যাশ ক্যান ব্যবহার করেছে, ব্যারিকেড ভেঙেছে, দর্শকদের মধ্যে গিয়ে ফাইট করেছে, টেবিল ভেঙেছে। কি হয়নি এই ম্যাচে?
মানে অনেক ক্লোজ এরকম মোমেন্ট এসেছে যখন দেখে মনে হচ্ছে আর হয়তো এই উঠতে পারবে না 10 কাউন্টের আগে, কিন্তু ব্রন স্ট্রোম্যানও উঠেছে, জেকব ফাটও উঠেছে। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই যখন রিংয়ের কর্নারে একটা টেবিল সেট করা থাকে আর সেইখানে গিয়ে জেকব ফাটু ব্রন স্ট্রোম্যানকে মানে ফেলে দেয় আর কি, তারপর আলটিমেটলি ব্রন স্ট্রোম্যানের উঠতে পারে না, মানে উঠে যায় কিন্তু ততক্ষণে 10 কাউন্ট হয়ে গেছিল। তো এইভাবে জেকব ফাটু এই ম্যাচটা জিতে যায়। এটা যেহেতু একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ ছিল, যে এই ম্যাচে যে জিততো সে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেত। তো জেকব ফাটু এখন হয়ে গেছে নাম্বার 1 কন্টেন্ডার ফর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, আর এখন সে ফেস করতে চলেছে LA নাইটকে। তো দেখা যাক এই ম্যাচটা তো LA নাইট আর জেকব ফাটুর মধ্যে হতে চলেছে। এবার WWE এই ম্যাচে আরও কাউকে অ্যাড করে কিনা বা এই ম্যাচটাকে কোনোভাবে মাল্টিপার্সন ম্যাচ বানায় কিনা সেটা একটা দেখার বিষয় হবে। এছাড়া আজকে আমরা স্ম্যাকডাউনের শার্লেট ফ্লেয়ার আর টিফিনি স্ট্র্যাটনের মধ্যে একটা প্রোমো ব্যাটেল দেখেছিলাম। প্রোমো ব্যাটেল বলার থেকে এটাকে একটা রোস্ট ব্যাটেল বলা বেশি ভালো হবে, কারণ দুজনই দুজনকে রোস্ট করার মানে ফুল চেষ্টা করেছে। ওই দিক থেকে টিফিনি স্ট্র্যাটনও শার্লেট ফ্লেয়ারের নামে এমন কিছু কথা বলেছে যেটা হয়তো তার বলা উচিত হয়নি, আর উল্টোর দিক থেকে শার্লেট ফ্লেয়ারও সেম জিনিস করেছে। যেমন শার্লেট ফ্লেয়ার এখানে লুডুইক কাইজারের নেম ড্রপ করে, আর আমরা জানি যে লুডুইক কাইজার অ্যাকচুয়ালি হলো টিফিনি স্ট্র্যাটনের বয়ফ্রেন্ড রিয়েল লাইফে। তো শার্লেট ফ্লেয়ার একটা সময় বলছিল যে লুডুইক কাইজার হয়তো এই কারণেই তার ডিএমএ আসছে, মানে তাকে মেসেজ করছে। তো এটা টিফিনির উপর একটা শর্ট ছিল। এছাড়া আমাদের টিফিনি স্ট্র্যাটনও কম কিছু না, কারণ আমাদের টিফিনিও বলে যে যখন আর কি টিফিনি রেসলমেনিয়া শার্লেটকে হারিয়ে দেবে তখন শার্লেট সেটাই হয়ে যাবে যেটা সে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে। আর রিয়েল লাইফে তার রেকর্ড হচ্ছে 3-0, আর রেসলমেনিয়াতেও সেটা হতে চলেছে। এবার এই যে 3-0 বলেছে টিফিনি স্ট্র্যাটন, এটার মানে হচ্ছে শার্লেট ফ্লেয়ার 3বার এঙ্গেজ হয়েছে রিয়েল লাইফে, আর 3বারের মধ্যে কোনো এঙ্গেজমেন্টই তার টেকেনি। আর রিসেন্ট এক্সাম্পল হলো শার্লেট আর অ্যান্ড্রাদের এঙ্গেজমেন্ট। তো যাই হোক, এইভাবে একটা রিয়েল লাইফ রেফারেন্স তুলেছে আর কি। তো এবার জানি না এটা স্ক্রিপ্টেড ছিল নাকি তারা আনস্ক্রিপ্টেড গেছে, কিন্তু যাই হোক না কেন দুজন আজকে দুজনকে রোস্ট করার পুরোপুরি চেষ্টা করেছে। এবার দেখা যাক এই ফিউডটাকে WWE অনেকটাই পার্সোনাল বানানোর চেষ্টা করছে। আলটিমেটলি এবার মানে রাসেলমেনিয়ায় গিয়ে শার্লেট ফ্লেয়ার নিউ চ্যাম্পিয়ন হয় নাকি আমাদের টিফিনি স্ট্র্যাটন তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি ডিফেন্ড করে বেরিয়ে আসে, এটা একটা দেখার বিষয় হবে এবার। এছাড়া আজকে স্ম্যাকডাউনে একটা ডেবিউ হয় আরেকজন AEW সুপারস্টার, যেখানে WWE-তে তার ডেবিউ করে নিয়েছে। আর এখানে আমি কথা বলছি রে ফিনিক্সের। তো রে ফিনিক্সকে আজকে স্ম্যাকডাউনে ইন্ট্রোডিউস করা হয়, যেখানে তার অপোনেন্ট ছিল নেথান ফ্রেজার। আর নেথান ফ্রেজার হলো NXT-র ওয়ান অফ ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো নেথান ফ্রেজার আর রে ফিনিক্সের ম্যাচ আমরা আজকে স্ম্যাকডাউনে দেখতে পাই। আর আমি বলবো রে ফিনিক্সের যে ইন্ট্রোডাকশনটা ছিল বা যে এন্ট্রেন্স ছিল বা যে মানে লোগো ঠোগো সব কিছু ছিল, এটা অনেকটা পেন্টার সাথে সিমিলার। এটা তো হওয়ারই ছিল, কারণ পেন্টা আর রে ফিনিক্স রিয়েল লাইফেও বলা যেতে পারে ভাই, আর তার একসাথে ট্যাগ টিমও ছিল। তো সিমিলার হওয়াটাই স্বাভাবিক। তো রতে এখন পেন্টা আছে, স্ম্যাকডাউনে এখন রে ফিনিক্স আছে। তো রে ফিনিক্স আর নেথান ফ্রেজারের মধ্যে আজকে ম্যাচটা হয়। এই ম্যাচটাও একটা মানে কি বলবো, একটা হাই ফ্লাইং ম্যাচ ছিল। এই টাইপের ম্যাচ না আমার খুব একটা ভালো লাগে না, কারণ এই ম্যাচগুলোকে দেখে অনেকটা জিমন্যাস্টিক টাইপের মনে হয়, যে মনে হয় যেন কোনো সার্কাস দেখতে এসেছি, মানে এরকম টাইপের ম্যাচ ছিল। কিন্তু কি আর করা যাবে, দুজনেই একই টাইপের সুপারস্টার। আর যে নেথান ফ্রেজার আছে সে তো আর কি সেথ রলিন্সের আর কি স্টুডেন্ট। তো সেথ রলিন্সকে সে মেন্টর হিসেবে মানে, তো বলা যেতে পারে সেথ রলিন্সের কাইন্ড অফ স্টুডেন্ট সে। তো ভালোই আজকে একটা ম্যাচ হয়েছে তো দুজনের মধ্যে, যেমন হলো একটা অ্যাথলেটিক ম্যাচ ছিল। নেথান ফ্রেজার মাঝখানে একটা বচ করেছিল যখন আর কি সে একটা মানে টপ রোপের উপর থেকে একটা মুভ দিতে গেছিলো, সেটা একটু বচ হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, ওইগুলো ছোটোখাটো বচ চলতে থাকে। সে এখন NXT সুপারস্টার, সে এখন মেইন রোস্টারে ভালো মতো ডেবিউ করেও নি। আজকে তারও বলতে পারে যে একটা ডেবিউই ছিল এক টাইপের। তো আজকে এই ম্যাচে আলটিমেটলি আমরা দেখি যে রে ফিনিক্স ম্যাচটা জিতে যায়। এটা তো হওয়ারই ছিল, কারণ রে ফিনিক্সের আজকে এটা ডেবিউ ছিল, আর এই ডেবিউতে কীভাবেই বা সে হারতে পারে। তো আলটিমেটলি আমরা রে ফিনিক্সকে বলতে শুনি যে এটা রে ফিনিক্সের অনেক দিনের স্বপ্ন ছিল, আর সে ফাইনালি আবার বলতে পারবে যে আই অ্যাম WWE। মানে রে ফিনিক্স WWE-তে এসে খুবই হ্যাপি হয়েছে, আর হ্যাপি হওয়ারই ছিল। এবার দেখা যাক ভবিষ্যতে কখন আমরা রে ফিনিক্স আর পেন্টার কোনো ট্যাগ টিম দেখতে পাই কিনা, কিন্তু আপাতত তারা দুইজন অ্যাজ আ সিঙ্গেল সুপারস্টারই আমার মনে হচ্ছে আগে এগাবে। আর রাসেলমেনিয়ায় রে ফিনিক্সের কোনো রোল থাকে কিনা এটাও এবার দেখার বিষয় হবে। আর ফাইনালি কথা বলা যাক CM পাঙ্ক, রোমান রেইন্স আর সেথ রলিন্সের সেগমেন্টের। তো আজকে স্ম্যাকডাউনের শুরুতেই আমরা দেখেছিলাম যে CM পাঙ্ক এসেছিল, সে শিকাগোর ক্রাউডকে আর কি প্রেইজ করছিল যে যতই ইন্টারন্যাশনাল ক্রাউডকে সবাই ভালো বলুক না কেন, শিকাগোর ক্রাউডের মতো ক্রাউড হয় না। সে নিজে ক্যামেরা নিয়ে পুরো ক্রাউডকে দেখার ছিল, পুরো ক্রাউড তার জন্য চ্যান্ট করছিল। সে বলছিল যে ফাইনালি তার স্বপ্ন পূরণ হতে চলেছে, সে রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করতে চলেছে। কিন্তু এর মধ্যে তাকে ইন্টারাপ্ট করেছিল আমাদের পল হেমন। আর পল হেমন এসে বলছিল যে CM পাঙ্ক হলো তার বেস্ট ফ্রেন্ড, আর CM পাঙ্ক কীভাবে তাকে সাহায্য করেছে, কীভাবে যখন সোলো সিকোয়া তাকে বিরক্ত করছিল তখন সে CM পাঙ্কের কাছে এসে সাহায্য চেয়েছিল। তারপরে CM পাঙ্ক কীভাবে হেল ইন আ সেল ম্যাচে ড্রিউ ম্যাকেন্টায়ারকে হারিয়েছিল। এরপর যখন CM পাঙ্ক বাড়িতে বসেছিল আর যখন রোমান রিংসের একটা পার্টনারের দরকার ছিল, সেই সময় যখন পল
পল হেমন সিএম পাঙ্কের কাছে সাহায্য চেয়েছিল, তখন কীভাবে সিএম পাঙ্ক তাকে সাহায্য করার জন্য রাজি হয়েছিল, কীভাবে সে সার্ভাইভার সিরিজের ম্যাচটাকে বাঁচিয়েছিল, এইসব বলছিল আর কি। আর তারপর পল হেমন বলে যে আমি আরেকটা ফেভার চাই সিএম পাঙ্কের কাছে। তো সিএম পাঙ্ক বলে অনেক ফেভারের কথা হচ্ছে, তো বলো কী ফেভার চাও। তখন পল হেমন বলে আমার একটাই ফেভার চাই, যেটা হচ্ছে আমার কাছে তুমি কী ফেভার চাও সেটা তুমি দয়া করে আমাকে বলো। তো সিএম পাঙ্ক বলে যে ঠিক আছে আমি বলবো, কিন্তু এখন বলবো না, রোমান রিংস জানতে চায়। তো যদিও এটা রোমান রিংসের কোনো বিজনেস না, কিন্তু তোমার রোমান রিংস যখন এতই জানতে চাই যে ফেভারটা কী, তো আমি বলবো, কিন্তু সেটা রোমান রিংসের মুখের উপর বলবো। আর এখনও তো রোমান রিংস আসেনি, তো রোমান রিংস যখন আসবে তখন আমি রোমান রিংসের মুখের উপরেই বলবো যে অ্যাকচুয়ালি ফেভারটা কী। তো তারপর আমরা দেখতে পাই পুরো স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রিংস থাকে না, কিন্তু একদম স্ম্যাকডাউনের শেষ মোমেন্টে আমরা দেখি যে রোমান রিংস আসে। আর রোমান রিংস আজকে খুব রেগে ছিল, তো গাড়ি থেকে নেমেই সে কারোর সাথে কথা না বলে ডিরেক্ট রিংয়ে আসে। রিংয়ে এসে সবার প্রথমে তো শিকাগোর ক্রাউডকে অ্যাকনলেজ করতে বলে নিজেকে, তারপর বলে যে শিকাগোর ক্রাউড খুব ভালো, আর এই কারণে শিকাগোর ক্রাউড হয়তো সিএম পাঙ্ককে এত সাপোর্ট করে, কারণ সিএম পাঙ্ক শিকাগো থেকে। কিন্তু যাই হোক না কেন, শিকাগোর ক্রাউডকে সিএম পাঙ্ক শুধু বোকা বানাচ্ছে। আর তারপর সে পল হেমনকেও বলে যে সিএম পাঙ্ককে ডাকতে আর তার সেই ফেভারের কথা জিজ্ঞাসা করতে। তো এইভাবে তারা আর কি সিএম পাঙ্ককে কল আউট করে, কিন্তু সিএম পাঙ্কের জায়গায় সেখানে সেথ রলিন্স বেরিয়ে আসে। আর সেথ রলিন্স বেরিয়ে এসে আবার সেই এক কথা বলতে থাকে কীভাবে তারা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করেছে, কীভাবে তারা একসাথে ছিল, আর কীভাবে রোমান রিংসের কাছে সুযোগ থাকা সত্ত্বেও সে আর কি সিএম পাঙ্ককে কিছু করেনি, আর এখন আলটিমেটলি সেথ রলিন্সকে সব কিছু ঠিক করতে হবে। তো এইসব বলার পর আমাদের রোমান রিংস বলে যে তুই তো অন্তত লয়্যালটির কথা বলিস না, কারণ তোর থেকে আমি আর কোনো রকম কোনো লয়্যালটি এক্সপেক্ট করি না। তো যেটা আর কি সেথ রলিন্স করেছিল, কারণ শিল্ডকে ভাঙার সব থেকে বড় হাত সেথ রলিন্সেরই ছিল। তো যাই হোক না কেন, তখন সেথ রলিন্স লাস্টে বলে আচ্ছা ঠিক আছে, তুই তো এখানে ফেভারটা শুনতে চাইছিস, তো শুনে নেওয়াই যাক ফেভারটা কি। আমার তো সিএম পাঙ্কের উপর কখনোই বিশ্বাস হয় না, আর আমি তো সিএম পাঙ্ককে তো শেষ করতেই চাই, তো শুনেই নি মানে ওর ফেভারটা কি। তো তারপর সিএম পাঙ্ক সেখানে আসে, আর সিএম পাঙ্ক আসার পর আলটিমেটলি সিএম পাঙ্ক তার ফেভারের কথা বলে। আর সিএম পাঙ্ক বলে যে একটা সময় ছিল যখন আর কি সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউ থেকে ফায়ার হয়ে যেতে পারতো, বা সিএম পাঙ্ককে ডাব্লিউডাব্লিউ বের করে দিত, কিন্তু তখন পল হেমন তাকে সাহায্য করেছিল। আর যখন আর কি বিগ শো আরও কিছু জনের নাম নেয়, তারা সিএম পাঙ্ককে আর কি জ্বালাতন করছিল, তখন পল হেমন মানে সিএম পাঙ্ককে বলেছিল যে একটা দিন যখন সে আর কি রেসলমেনিয়াকে মেইন ইভেন্ট করবে, তখন পল হেমন তার সাইডে থাকবে। তো এখন তো বিগ শো ঠিক শো এরা কেউ আর ডাব্লিউডাব্লিউতে নেই, কিন্তু এখন ট্রাইবেল চিফ আছে। তো আমি ট্রাইবেল চিফকে বলতে চাই, আমি তোকে দেখাতে চাই যে আমার ফেভারটা হলো এইটাই, যেটা পল হেমন কথা দিয়েছিল, এখন পল হেমনের সেই কথাটা রাখার সময় এসেছে। আর এরপর যেটা হবে সেটা হচ্ছে রেসলমেনিয়ায় আমাদের এই যে তিনজনের ট্রিপল থ্রেট ম্যাচটা হবে, এইখানে তোর ওয়াইজ ম্যান আমার সাইডে থাকবে। তো তখন রোমান রিংস খুব হাসে। রোমান রিংস বলে যে এটা হতেই পারে না, পল হেমন আমাকে ভালোবাসে, আমি পল হেমনকে রেলিভেন্ট বানিয়েছি, পল হেমন এটা কখনোই করবে না। তো পল হেমনকে বলে পল বলে দে তুই এটা করবি না। তো পল হেমন তখন কাঁদতে শুরু করে। তখন রোমান রিংস বলে পল আমি তোকে রেলিভেন্ট বানিয়েছিলাম, যখন তোর কাছে কিছু করার ছিল না তখন আমি তোকে আবার টেলিভিশনে এনেছি, আর আমি তোকে বাঁচিয়েছি, আমি তোকে প্রোটেক্ট করেছি, তুই ওকে বলে যে তুই এটা পারবি না করতে। তো পল হেমন তখন কাঁদতে কাঁদতে রোমান রিংসকে বলে যে নো মাই ট্রাভেল চিফ, আই ক্যান নট ডু দিস। মানে পল হেমন বলে যে সে সিএম পাঙ্ককে কোনোভাবে বারণ করতে পারবে না। তো তখন রোমান রিংস সেটা শুনে খুবই শক হয়ে যায় যে এটা পল হেমন কী বলছে। ওইদিকে সেথ রলিন্সের তো বিশাল আনন্দ হয় এটা শুনে। তো তারপর আমরা দেখতে পাই যে রোমান রিংস পল হেমনকে ঠেলতে ঠেলতে রিংয়ের কর্নারে নিয়ে যায়, আর তারপর দেখে মনে হয় পল হেমনের উপর রোমান রিংস খুবই রেগে আছে, কিন্তু সেই মুহূর্তে সিএম পাঙ্ক পেছন থেকে রোমান রিংসের উপর অ্যাটাক করে দেয়। শুধু অ্যাটাক করে না, সিএম পাঙ্ক রোমান রিংসকে আজকে একটা জিটিএসও লাগিয়ে দেয়। আর সেটা দেখে পল হেমন মানে আর কি করবে, পল হেমন মানে রিং সাইডে গিয়ে কাঁদতে শুরু করে যে এটা তার সাথে কী হচ্ছে, তার কাছে এখন কোনো উপায় নেই। তো আলটিমেটলি আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক আর সেথ রলিন্স ফেস টু ফেস আসে, কিন্তু এইসব দেখে সেথ রলিন্সের আজকে খুব আনন্দ লেগেছিল, তাই সেথ রলিন্স আর বেশি কিছু করে না। সেথ রলিন্স চুপচাপ রিং থেকে চলে যায়, আর এইভাবে আজকে স্ম্যাকডাউন শেষ হয়। তো আমরা বলতে পারি এই যে ম্যাচটা হতে চলেছে রিং সাইডে, যেহেতু মানে যখন সিএম পাঙ্কের সাইডে পল হেমন থাকছে, তার মানে রোমান রিংস এখন রেসলমেনিয়ায় পুরোপুরি একা, সেথ রলিন্স তো একা ছিলই। তো এবার ম্যাচটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে। এবার দেখার বিষয় এটা হবে যে এবার এই স্টোরি লাইনটা কীভাবে এগায়, কারণ এইবার রোমান রিংসের সাথে আর পল হেমন নেই। আর আমি তোমাদের বলেছিলাম যে পল হেমন রোমান রিংসকে একটা ধোকা দিতে পারে, কিন্তু এখনও যারা ভাবছো যে গল্প শেষ হয়ে গেছে, গল্প এখানেই শেষ না, কারণ রোমান রিংসের স্টোরি লাইন এত সহজে কিছু হয় না। তো এখনও অনেক টুইস্ট অ্যান্ড টার্নস বাকি আছে, এখনও অনেক কিছু হবে স্টোরি লাইনে, যেটার জন্য আমাদের আরও সামনের কিছু স্ম্যাকডাউনের আর রয়ের এপিসোডের অপেক্ষা করতে হবে রেসলমেনিয়া আসা অবধি। তো আলটিমেটলি দেখা যাক কী করে পল হেমন, কিন্তু আপাতত তো রোমান রিংস পুরোপুরি একা হয়ে গেছে। আর এই ছিল আজকে স্ম্যাকডাউনের এপিসোড। এবার স্ম্যাকডাউন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ আমরা রেসলমেনিয়ার আগে 16,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছি। আর আজকে যদি আমার এনার্জি একটু ডাউন হয়ে থাকে, মানে ডাউন মনে হয়ে থাকে তোমাদের, তাহলে তার জন্য ক্ষমা করে দিও, কারণ শরীরটা একটু খারাপ আছে, তো এনার্জি একটু ডাউন মনে হতে পারে।
তো বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।